हेलो अस्सलाम वालेकुम। तो कैसे हैं आप लोग? আমাদের মনের কথা ইউটিউব চ্যানেলের সকল প্রকার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন, যাতে সবার আগে গল্পটি আপনার কাছে পৌঁছে যায় আর আমাদের পরিবারের একজন হয়ে সাথে থাকুন। তো চলিए শুরু করতে हैं, लेट्स गो। আমি আমার আম্মুকে খুন করেছি। ইভানের কথা শুনে আঁতকে উঠল রাত্রি ও তার আম্মু। ইভানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে দুইজন, যেন বিশ্বাসই হচ্ছে না তাদের এই কথা। তারা নিজেদের কানকে বিশ্বাস করতে পারছে না। তখন রাত্রি অদ্ভুত সূচকে বলে, তুই কি সত্যিই তোর আম্মুকে খুন করেছিস, নাকি আমাদের ভয় দেখানোর জন্য এসব বলছিস? আমি আমার আম্মুকে খুন করেছি। আর আমি আপনাদের ভয় দেখাতে যাব কেন, যেখানে এই ইভান চৌধুরীর নাম শুনলে সবাই ভয় পায়? ইভানের কথা শুনে রাত্রি রেগে গেল। রাত্রি চোখ মুখ লাল হয়ে গেল। রাত্রি কল্পনা করতে পারছে না যে একটা ছেলে কিভাবে তার নিজের আম্মুকে হত্যা করতে পারে। রাত্রি ইভানের কথা শুনে তার আম্মুকে তার রুম থেকে বের করে দিয়ে দরজাটা লক করে দিল। রাত্রি এত পরিমাণে রেগে গেছে যে রাগে তার শরীর কাঁপছে। রাত্রি কোনো কথা না বলে ইভানের দিকে একবার তাকিয়ে বেল্ট হাতে নিল। রাত্রি আর কোনো কথা না বলে ইভানকে বেল্ট দিয়ে অনবরত মারতে লাগলো। ইভান চুপচাপ মার খাচ্ছে, কিচ্ছু বলছে না এবং কি চিৎকারও করছে না। রাত্রি ইভানকে বেল্ট দিয়ে প্রায় 5 মিনিট অনবরত পেটাতে লাগলো। ইভানের চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু ইভান মুখ দিয়ে কোনো কথা বের করছে না, চুপচাপ মার খাচ্ছে। এক পর্যায়ে রাত্রি ইভানকে মারতে মারতে আধামরা করে দিল। তারপর ইভানের দিকে একবার তাকিয়ে রুম থেকে রেগে বেরিয়ে গেল। রাত্রি ইভানকে এত পরিমাণে মেরেছে যে কিছুক্ষণের মধ্যে ইভান অজ্ঞান হয়ে গেল। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না এই ইভান কে আর তার আম্মুকে কেন খুন করেছে, কেনই বা এই রাত্রি নামের মেয়েটা ইভানকে এইভাবে মারলো। সব কিছু জানতে হলে গল্পের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। সকাল সকাল ঘুমিয়ে আছে ইভান। মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল তার। ইভান তাকিয়ে দেখে তার আম্মু মেহের চৌধুরী। ইভান সাথে সাথে তার আম্মুর হাত ঝটকা দিয়ে সরিয়ে দেয়। তখন তার আম্মু মেহের চৌধুরী বলে, ইভান, প্লিজ আপনারা এইসব ড্রামা বন্ধ করেন। রোজ রোজ এইসব ড্রামা ভালো লাগে না। ইভান, তোর কি মনে হয় 15 বছর ধরে আমি ড্রামা করছি? তুই আমার ছেলে ইভান, আমি তোর আম্মু। আম্মু? আম্মু মারা গেছে মিসেস মেহের চৌধুরী। ইভান, আমি তোকে নিজের ছেলের মতো ভালোবাসি। তুই আমার ছেলে ইভান। আমি কারো সন্তান না। আর একটা কথা ভালো করে শুনে রাখুন মিসেস মেহের চৌধুরী, আমি জীবনেও আপনাকে মায়ের স্থানে বসাবো না। একদিন তুমি নিজে আমাকে মায়ের স্থানে বসাবি ইভান, আর তুই আমাকে আম্মু বলে ডাকবি। সেটা কখনো সম্ভব না মিসেস মেহের চৌধুরী। এই ইভান চৌধুরী তার সিদ্ধান্তের উপরে অটুট। এই ইভান চৌধুরীর সিদ্ধান্ত কেউ পাল্টাতে পারবে না। সেই দিনের অপেক্ষায় আমি 15 বছর ধরে আছি, যেই দিন তুমি আমাকে আম্মু বলে বুকে জড়িয়ে নেবে, এবং আমি মরার আগে সেই দিনটা অবশ্যই আসবে। সেই আশায় থাকেন মিসেস মেহের চৌধুরী। এই দিনটা কখনো আপনি দেখতে পারবেন না। সেই দিনের আশায় তো বেঁচে আছি। এই দিনের আশায় বেঁচে থেকে সময় নষ্ট করতেছেন। আপনি চাইলে মরে যেতে পারেন। সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল। ইভানের মুখে এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল মেহের চৌধুরী। তিনি ভাবতে পারছেন না যে ইভান কোনোদিন এই কথা বলবে তাকে। মেহের চৌধুরী নিজেকে সামলে ইভানকে বলে, ফ্রেশ হয়ে নিচে এসো, তোমার আব্বু অপেক্ষা করছে তোমার জন্য রাস্তার টেবিলে। মেহের চৌধুরী কথাটা বলে ইভানের রুম থেকে বেরিয়ে গেল। ইভান একটা বড় নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 20 মিনিট পর নিচে আসলো ইভান। ইভানকে দেখে তার আব্বু ইকরাম চৌধুরী বললেন,
তোমাকে কতক্ষণ আগে ডেকে এসেছে তোমার আম্মু, এত দেরি করলে কেন? ইভান তার আব্বুর কথার কোনো রেসপন্স করলো না। চুপচাপ নাস্তার টেবিলে বসে নাস্তা করে নিল। নাস্তা করে কোনো কথা না বলে সোজা উপরে চলে গেল। ইভানের এরকম আচরণ তার মা বাবাকে অদ্ভুত করে না। তারা ইভানের এইসব আচরণে অভ্যস্ত। ইভান প্রতিনিয়তই এমন আচরণ করে তার বাবা মায়ের সাথে। তারা কিছু বলে না ইভানকে। এর কারণও আছে বটে। গল্পের সাথেই থাকুন, সব কিছু জানতে পারবেন। ইভান রুমে এসে বসে রইল। ইভান কি করবে কিছুই বুঝতে পারছে না। ইভান নিজের রুমে এদিক ওদিক তাকাতেই লাগলো। ইভান এদিক ওদিক তাকাতে গেলে তার চোখে যায় টেবিলের এক কোণায় পড়ে থাকা কলেজ ব্যাগটার দিকে। ইভান ব্যাগটার দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবতে লাগলো। তারপর ঘড়ির দিকে তাকিয়ে ইভান কিছু একটা ভেবে রেডি হতে লাগলো। ইভান রেডি হয়ে কলেজের ব্যাগটা কাঁধে নিয়ে বাইকের চাবিটা নিয়ে নিচে চলে এলো। ইভানের আব্বু আম্মু ইকরাম চৌধুরী ও মেহের চৌধুরী নিচের সোফায় বসেছিল। তারা ইভানের কাঁধে কলেজের ব্যাগ দেখে অনেক অবাক হয়। অবাক হওয়ার কারণও আছে। ইভান এইবার অনার্স প্রথম বর্ষে। ইভান ভার্সিটিতে ভর্তি হয়েছে শুধু তার আব্বুর কথায়। ইভান প্রায় 1 মাস আগে ভার্সিটিতে ভর্তি হলেও এই 1 মাসে ইভান কোনো দিনও ভার্সিটিতে যায়নি। তার আব্বু আম্মু অনেকবার বলেও ইভান কোনো কথা শুনেনি। তাই তার আব্বু আম্মু অনেক অবাক হয়। ইভানের আব্বু আম্মু ভালোভাবেই বুঝতে পারছে যে ইভান ভার্সিটিতে যাচ্ছে। তারপরও ইভানের আব্বু ইকরাম চৌধুরী ইভানকে বলে, কিরে, কোথায় যাচ্ছিস কলেজের ব্যাগ দিয়ে? যখন দেখতেই পাচ্ছ কলেজের ব্যাগ নিয়ে যাচ্ছি, তার মানে কলেজেই তো যাচ্ছি, তাই না? জিজ্ঞেস করার কি আছে? কলেজ যাচ্ছিস ভালো কথা, একবার বলে তো যাবি, এটা তো তোমার থেকে আশা করা যায়। আমার থেকে কোনো কিছু আশা করাটা বোকামি, মিস্টার আকরাম চৌধুরী। আর এই ইভান চৌধুরী কাউকে জানানোর প্রয়োজন মনে করে না। ইভান, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? এর চেয়ে ভালোভাবে আমি আর কথা বলতে পারি না। আর এর চেয়ে বেশি কিছু আশাও করবেন না আমার থেকে। ইভান, তোমার আর কথা বলতে হবে না, তুমি যাও। সাবধানে যেও, আর কোনো ঝামেলা করবে না কলেজে গিয়ে। ইভান মেহের চৌধুরীর কথার কোনো রেসপন্স না করে বাসা থেকে বেরিয়ে গেল। ইভান বেরিয়ে গেলে তার আব্বু আম্মু মাথায় হাত দিয়ে সোফায় বসে একে অপরের দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ফেলল। ইভান বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে সোজা ভার্সিটি যেতে লাগলো। ভার্সিটি প্রায় অনেকটাই দূরে। বাইক নিয়ে যেতে প্রায় 20 মিনিটের মতো লাগবে। ভার্সিটির অর্ধেক পথে এসে ইভান কিছু একটা ভেবে গাড়িটা একটা দোকানের সামনে দাঁড় করালো। ইভানের মুডটা খারাপ, তাই ইভান সিগারেট খাওয়ার জন্য গাড়িটা দাঁড় করালো। ইভান গাড়িটা রাস্তার এক সাইডে স্ট্যান্ড করে দিয়ে দোকান থেকে একটা সিগারেট নিয়ে নিজের মতো টানতে লাগলো আর বাতাসে ধোঁয়া ছাড়তে লাগলো। ইভান চোখ বন্ধ করে সিগারেট টানতে লাগলো। এমন সময় কিছু একটা আওয়াজে চমকে উঠল সে। ইভান চোখ খুলতেই তার সামনে দিয়ে একটা প্রাইভেট কার চলে গেল। ইভান বুঝতে পারছে না কিসের শব্দ হলো। ইভান এদিক ওদিক তাকিয়ে দেখে তার বাইকটা মাটিতে পড়ে আছে, সাথে বাইকের আয়নাটা ভেঙে গেছে এবং টুকটাক অন্যান্য ক্ষতিও হয়েছে। ইভানের আর বুঝতে বাকি রইল না যে কাহিনীটা কি ঘটেছে আর গাড়ির এই অবস্থা কেমনে হয়েছে। মুহূর্তের মধ্যে ইভান রেগে গেল। রাগে চোখ মুখ লাল হয়ে গেল। ইভান সামনে তাকিয়ে দেখে কারটা প্রায় অনেকটা দূরে চলে গেছে। ইভান রেগে গাড়িটা তুলে স্টার্ট দিতে লাগলো এবং সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল। ইভান বাইকটা ফুল স্পিড দিয়ে টানতে লাগলো প্রাইভেট কারটা থামানোর জন্য। এদিকে এদিকে যে গাড়িটা ইভানের গাড়িকে ধাক্কা দিয়েছে তার ভেতরে বসে আছে রাত্রি এবং তার ড্রাইভারকে উদ্দেশ্য করে বলছে, এইটা কি হলো? ম্যাম, আমি কি করব? আপনি তো দেখতেই পেলেন যে সামনে থেকে একটা ট্রাক চাপিয়ে দিল। আর এখন যদি আমি এই দিক দিয়ে না চাপতাম তাহলে তো আমরা এতক্ষণে উপরে টিকিট কেটে সিরিয়ালে দাঁড়াতে হতাম। আমি সেইটার কথা বলিনি। সাইডের বাইকটা যে ধাক্কা খেয়ে পড়ে গেল, আমি সেইটার কথা বলছি।
ম্যাম, রাস্তায় তো জায়গা ছিল না। বাইকটাও ভালোভাবে পার্ক করে রাস্তার মধ্যে রেখে দিয়েছেন, যার ফলে ধাক্কা লেগে গেছে হালকাভাবে। এতক্ষণ বাইকের কথা চিন্তা করে আপনার উপর থাকতাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাদের গাড়িটা আটকানোর দরকার ছিল, আর বাইকের ক্ষতিপূরণ দেওয়া উচিত ছিল। ম্যাম, ওইখানে যদি দাঁড়াতাম তাহলে টাকাও নিত, আমাদের গাড়িও ভাঙতো, সাথে আমাদের মারও খেতে হতো। আপনি তো জানেন আজকালকার যে পরিস্থিতি। জানি। আচ্ছা, এসব বাদ দাও, চলো। রাত্রি কথাটা বলতেই ড্রাইভার কষে ব্রেক মেরে গাড়িটা থামিয়ে দিল। এভাবে থামতে দেখে রাত্রি বলল, কি হলো? এভাবে গাড়ি থামালে কেন? ম্যাম, সামনে দেখুন। রাত্রির সামনে তাকাতেই দেখতে পেল তাদের সামনে বাইক নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আর এইটা সেই বাইক, যেই বাইককে তারা একটু আগে ধাক্কা দিল। ইভান বাইক দিয়ে ফুল স্পিডে চালিয়ে প্রাইভেট কারের সামনে গিয়ে খানিকটা দূরে বাইকটা থামালো এবং প্রাইভেট কারটা সেখানেই থেমে গেল। ইভানের মেজাজ পুরো গরম হয়ে আছে। একে তো ধাক্কা দিয়ে তার উপর আবার সরি বলা বা গাড়িও থামায়নি। ইভান কারের কাছে এসে ড্রাইভারের কলার ধরে গাড়ি থেকে বের করলো এবং সাথে সাথে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। ইভান কিছু বলার আগেই গাড়ি থেকে রাত্রি বের হয়ে ইভানকে উদ্দেশ্য করে বলল, আপনার সাহস কিভাবে হয় আমার ড্রাইভারের গায়ে হাত তোলার? একে তো আমার গাড়িতে ধাক্কা দিয়েছেন, আবার সরি না বলে সেখান থেকে চোরের মতো পালিয়ে এসেছেন, আবার আমার উপরে ছোট লোকের মতো রাগ দেখাচ্ছেন। বেয়াদব মেয়ে কোথাকার! তুই জানিস তুই কারে কি বলতেছিস? তুই কারে ছোট লোক বলছিস? হুম? মুখ সামলে কথা বলুন। এই নে তোর গাড়ির ক্ষতিপূরণ, 10,000 টাকা। আশা করি এত টাকা লাগবে না বাইক ঠিক করতে। বাকি টাকাটা তোকে ভিক্ষা দিলাম, নে। কথাটা বলে রাত্রি তার ব্যাগ থেকে 10,000 টাকা বের করে ইভানের হাতে ধরিয়ে দিল। ইভানের হাতে টাকাটা ধরিয়ে দিয়ে বলল, এইবার আমার ড্রাইভারকে সরি বল। সরি বলবে, তাও আবার এই হিবান চৌধুরী? হাউ ফানি! এই মেয়ে, টাকার গরম কাকে দেখাচ্ছিস? তুই জানিস আমি কে? তোর মতো মেয়েকে আমি ইবান চৌধুরী 10 বার কেনাবেচা করতে পারি। কথাটা বলে ইভান মানিব্যাগে যত টাকা ছিল সব বের করে রাত্রির মুখে ছুঁড়ে মারল। মানিব্যাগ মেবি প্রায় অনেক টাকাই ছিল। সব টাকা বের করে রাত্রি 10,000 টাকা সহ সব রাত্রির মুখে ছুঁড়ে মারল। রাত্রি কিছু বলার আগে ইভান বলল, তোর মতো মেয়ে আমার হাত টাচ করেছে, ভাবতেও নিজের হাতের প্রতি ঘৃণা হচ্ছে। কথাটা বলে ইভান তার বাইক থেকে পানির বোতল নিয়ে এসে রাত্রির সামনে তার হাতটা ধুয়ে নিল। রাত্রি তো প্রচুর পরিমাণ রেগে গেছে। রাগে শরীর থরথর করে কাঁপছে। রাত্রি ইভানকে থাপ্পড় মারার জন্য হাত উঠালে ইভান ধরে ফেলে। এই ইবান চৌধুরীর গায়ে হাত তোলার আগে 10 বার ভাববি। আমি অন্য কেউ না, আমি ইবান চৌধুরী। কথাটা বলে ইভান রাত্রি গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দেয়। রাত্রি থাপ্পড় খেয়ে কিছু বলছে না। রাত্রির শরীর ও মনে আগুন জ্বলছে। তখন ইভান বলল, তুই আমাকে থাপ্পড় মারতে চেয়ে ভালো করিসনি। এবার দেখ ইবান চৌধুরী কি জিনিস। কথাটা বলে পাশে পড়ে থাকা একটা ডাল হাতে নিল ইভান। এটা দেখে রাত্রি আর তার ড্রাইভার প্রচুর ভয় পেয়ে গেল। ইভান ডালটা হাতে নিয়ে গাড়ির সামনে চলে এলো। গাড়ির কাঁচ ভাঙতে যাবে এমন সময় ইভান কিছু একটা ভেবে থেমে যায় আর রাত্রিকে উদ্দেশ্য করে বলে, ভাবছিলাম কাজগুলো ভেঙে দিব, কিন্তু না, এটা করলে তোর আর আমার মধ্যে তফাৎ রইল কই? তোকে আমি 72 ঘন্টার মধ্যে দেখে নিব এই রাত্রির গায়ে হাত তুলেছিস। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সাহস থাকলে এই শহরের মধ্যে থাকবি, কোথাও যাবি না। এই ইবান চৌধুরী কারো বয়ে পালায় না। অপেক্ষায় থাকলাম, দেখা হবে কোনো এক সময় নতুন কোনো জায়গায়।
কথাটা বলে ইভান সেখান থেকে বাইক নিয়ে চলে এলো। রাত্রি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে রেগে গাড়িতে উঠে ভার্সিটি চলে এলো। রাত্রি হলো এই ভার্সিটির নতুন শিক্ষিকা। মাত্র 3 মাস আগে সে এই ভার্সিটির শিক্ষিকা হয়ে এসেছে। রাত্রি বাবা মায়ের একমাত্র মেয়ে। রাত্রির বাবা শহরের নামকরা বিজনেসম্যান। রাত্রি শুধু সময় কাটানো এবং নিজে কিছু করতে চাওয়ার জন্য এই কলেজের শিক্ষিকা হিসেবে জয়েন করেছে। ইভান বাইক নিয়ে সোজা কলেজে চলে আসে। বাইকটা পার্কিং করে কলেজ ক্যাম্পাসে দিয়ে হাঁটছে আর পুরো ভার্সিটিটা চারপাশ চোখ বুলাচ্ছে। ইভানের মুডটা পুরাই নষ্ট হয়ে গেছে। তার মুখ দেখেই বোঝা যায় যে সে খুবই বিরক্ত ফিল করছে। ক্লাস শুরু হতে আরও 20 মিনিটের মতো দেরি আছে, তাই ইভান কোনো কিছু না ভেবে একটা গাছের নিচে এসে বসে পড়ে। ইভান গাছতলার নিচে বসে আছে, এমন সময় একটা মেয়ে এসে বলে, এই ছেলে আমার বয়ফ্রেন্ড হবে? ইভান কথাটা শুনে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে এই কথা বলেছে তাকে উদ্দেশ্য করে। ইভান কথাটা শুনে বেশ খানিকটা রেগে যায় আর বলে, এই মেয়ে, চেনা নাই জানা নাই অচেনা একটা ছেলেকে বলছেন বয়ফ্রেন্ড হবেন? ভার্সিটিতে কি এসব করতে আসেন নাকি? যত সব পালতু সস্তা মেয়ে কোথাকার। এই তুই সস্তা মেয়ে কাকে বলিস? তুই জানিস আমি কে, তোর কি করতে পারি? আর তোকে আমার প্রথম দেখায় ভালো লেগেছে তাই বললাম। আর এই রাইসা যা বলে তা করে দেখায়। তোরে আমার ভালো লাগছে মানে তুই আমার বয়ফ্রেন্ড। এই ইভান চৌধুরী কারো কথা মতো চলে না, আর কাউকে ভয়ও পায় না। আর কি বললি আমি তোর বয়ফ্রেন্ড হব? হাউ ফানি! তোমার মতো রাস্তার মেয়ের সাহস কিভাবে হয় এই ইভান চৌধুরীকে এসব বলার? রাস্তার মেয়ে কোথাকার। তোর কত বড় সাহস, তুই আমাকে রাস্তার মেয়ে বলিস? তোরে আমি দেখে নিব, না হলে আমার নাম রাইসা না। দিন দিন চারদিকে শত্রু বেড়েই চলেছে। ওকে, অপেক্ষায় থাকলাম। রাস্তার মেয়ে কোথাকার মুডটাই নষ্ট করে দিল। কথাটা বলে ইভান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে সেখান থেকে চলে গেল। রাইসা আর সেখানে দাঁড়িয়ে না থেকে রেগে তার ক্লাসে যেতে লাগলো, কারণ ক্লাসের বেল দিয়ে দিয়েছে। ইভান গাছতলা থেকে সোজা ক্লাসে চলে এলো। ক্লাসে এসে প্রথম বেঞ্চে বসে পড়লো। আস্তে আস্তে পুরো ক্লাসটা ছাত্রছাত্রী দিয়ে ভরে গেল। সবাই অবাক হয়ে ইভানের দিকে তাকিয়ে আছে, কারণ এই ছেলেটা কে আর এসেই প্রথম বেঞ্চে বসে আছে। ইভানও বেশ খানিকটা অবাক হয়, কারণ তার পাশে সিট খালি। তারপরেও কোনো ছেলে বা মেয়ে তার পাশে এসে বসেনি। ইভান আর কিছু না ভেবে বসে রইল। এদিকে রাইসা রেগে ক্লাসে ঢুকে দেখে প্রথম বেঞ্চে একটু আগে ইভান নামের এই ছেলেটা বসে আছে। এটা দেখে তো রাইসা আরও রেগে গেল, কেননা এই ক্লাসের প্রথম বেঞ্চটা রাইসার জন্য থাকে। রাইসা বড়লোক বাপের একমাত্র মেয়ে, সাথে তার ভাই এই ভার্সিটির ভিপি, তাই রাইসাকে সবাই ভয় পায় এবং কেউ কিচ্ছু বলে না। আর প্রথম বেঞ্চটা রাইসার জন্যই থাকে, ভুলেও কেউ এই বেঞ্চে বসার সাহস দেখায় না। রাইসা ইভানকে দেখে অনেক রেগে যায়। ক্লাসের সবাই রাইসার দিকে আর ইভানের দিকে তাকিয়ে আছে। ক্লাসের সবাই বুঝে গেছে এখন কি ঘটবে। ইভানের গালে যে থাপ্পড় পড়বে এটা সবাই ভেবেই নিয়েছে রাইসাকে দেখে। রাইসা রেগে ইভানকে থাপ্পড় মারতে যাবে, এমন সময় রাইসা কিছু একটা ভেবে রহস্যময় হাসি দিয়ে ইভানের পাশে বসে পড়ে। ক্লাসের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। হওয়ার কথা কি ছিল আর কি হচ্ছে। ইভান বসেছিল, এমন সময় রাইসাকে তার পাশে বসতে দেখে খানিকটা রেগে যায়। ইভান নিজেকে কন্ট্রোল করে বসে রইল। কিছুক্ষণ পর ক্লাসে ম্যাম আসলো। সবাই দাঁড়িয়ে সালাম দিল। ইভানও কিছু না ভেবে সবার সাথে অনিচ্ছা থাকা সত্ত্বেও দাঁড়ালো। ইভান দাঁড়িয়ে ম্যামের দিকে তাকিয়ে তো অবাক, সাথে খানিকটা বিরক্ত, কেননা ম্যামটা আর কেউ না, আসার সময় যার সাথে ঝামেলা হলো সেই রাত্রি। সালাম নিয়ে সবাইকে বসতে বলল এবং ক্লাসে সবাই বসে পড়ল।
রাত্রি টেবিলে এসে সামনে তাকাতেই রেগে গেল। এমনি ইভানের উপর রেগেছিল, এখন আবার ইভানের সামনে দাঁড়িয়ে আছে। রাত্রি নিজের রাগকে কন্ট্রোল করে, কারণ এটা ক্লাস, এখানে কিচ্ছু করা যাবে না, যা করার ভার্সিটির বাইরে করতে হবে। রাত্রি আরও বেশ খানিকটা অবাক হলো, কারণ ইভানের পাশে বসে আছে রাইসা। রাত্রি বুঝতে পারছে না রাইসা কিভাবে ইভানকে ফার্স্ট বেঞ্চে বসতে দিল, কারণ রাইসাকে এই ভার্সিটির সবাই চেনে, স্যার ম্যাম সহ, যে রাইসা কেমন। এতক্ষণে তো ইভানের গাল লাল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইভান তো দিব্যি বসে আছে, আর রাইসাও কিছু বলছে না কেন। রাত্রি আর কোনো কথা না ভেবে ক্লাসে মনোযোগ দিল। রাত্রি ইভানকে উদ্দেশ্য করে বলল, এই ছেলে, দাঁড়াও। ইভান কিছু বলছে না, চুপচাপ বসে আছে। এটা দেখে রাত্রির রাগটা আরও বেড়ে যায়। রাত্রি ইভানকে ঝাড়ি দিয়ে রাগী গলায় বলে, এই ছেলে, তোমাকে দাঁড়াতে বললাম না, দাঁড়াও। ইভান বিরক্তির সুরে দাঁড়িয়ে বলল, জি ম্যাম, বলুন। তোমাকে তো আগে কখনো এই ক্লাসে দেখিনি। তুমি কি নতুন ভর্তি হয়েছো? না, প্রথম থেকেই ভর্তি হয়েছি। আমি ভর্তি হয়ে কলেজে আসিনি, আজকে প্রথম আসলাম। এতদিন কলেজে আসোনি কেন? আসার প্রয়োজন মনে করিনি, তাই আসিনি। আর কিছু? কথাটা বলে বিরক্ত সুরে তাকিয়ে রইল ইভান রাত্রির দিকে। তখন রাত্রি মনে মনে ভাবলো যে ইভানের পরিচয়টা জেনে নিলে তাকে শিক্ষা দিতে সহজ হবে, তাই রাত্রি ইভানকে বলল, তোমার নাম কি? ইভান চৌধুরী। তোমার পরিচয় দাও। তোমার বাসা কোথায়? আর তোমার আব্বু আম্মুর নাম কি? পরিচয় বলতে এইটুকুই জেনে রাখুন, আমি ইভান চৌধুরী। আর কিছু বলার প্রয়োজন বোধ করছি না। বাবা মায়ের নাম বলার প্রয়োজন মনে করছো না? কেমন ছেলে তুমি? তোমার আব্বু আম্মু তোমাকে ভদ্রতা শেখায়নি? রাত্রির কথা শোনা মাত্র ইভান প্রচুর পরিমাণে রেগে যায়। রেগে ইভানের চোখ মুখ লাল হয়ে গেল। ইভান রেগে বলল, আমার বাবা মাকে নিয়ে একটা কথা না। আমার বাবা মাকে নিয়ে কথা বলার রাইট কে দিয়েছে আপনাকে? আর আপনার কাছে ভদ্রতা শিখতে হবে এই ইভান চৌধুরীর? ইভান অনেক রেগে কথাগুলো বলল। রাত্রি ইভানের কথা শুনে আরও রেগে গেল, সাথে ইভানের রাগ দেখে ভয় পেয়ে গেল, কারণ রাত্রি রাস্তার মধ্যেই বুঝে গিয়েছে যে ইভান রেগে গেলে এইখানে সবার সামনে থাপ্পড় মারতে পারবে, যেটা ঘটলে রাত্রি আর ক্লাসে মুখ দেখাতে পারবে না। তাই সে নিজের রাগ কন্ট্রোল করে বলল, বসো আর ক্লাসে মনোযোগ দাও। কথাটা বলেই ইভানকে বসতে বলল। ইভান বসে পড়ল আর নিজের রাগ কন্ট্রোল করতে লাগলো। রাত্রিও নিজেকে কন্ট্রোল করে ক্লাসে মনোযোগ দিল আর ক্লাস করতে লাগলো। ক্লাস চলাকালীন হঠাৎ রাইসা উঠে ঠাস করে ইভানকে সবার সামনে থাপ্পড় দিয়ে দিল। কি হলো কেউ বুঝে উঠতে পারছে না। পুরো ক্লাসের ছেলে মেয়ে রাইসার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কি হলো ইভানও বুঝতে পারছে না কি হলো, হঠাৎ কেন এই মেয়েটা তাকে থাপ্পড় মারলো। ইভানেরও রাগ হতে লাগলো। তখন রাত্রি রাইসাকে উদ্দেশ্য করে বলল, কি হলো এটা রাইসা? ওকে থাপ্পড় মারলে কেন? রাইসা যেটা বলল তা শুনে পুরো ক্লাসের ছেলে মেয়ে ইভানের দিকে তাকিয়ে রইল। রাইসার কথা শুনে ইভান প্রচুর পরিমাণে রেগে গেল, যে কোনো সময় এখানে ব্লাস্ট হতে পারে। কথাটা ছিল এটা যে, ম্যাম, ক্লাস চলাকালীন ও আমার কোমরে হাত দিয়েছে। রাইসা এই কথা সম্পূর্ণ মিথ্যে। ইভান এমন কিছুই করেনি। রাইসা তখনকার শোধ নেওয়ার জন্যই এই কথাটা বলেছে আর ক্লাসের সবার সামনে থাপ্পড় মারলো। তখন রাত্রি এমনি রেগেছিল, এখন আবার এই কথা শুনে রাত্রির রাগটা আরও বেড়ে গেল। রাত্রি রেগে গিয়ে ইভানের সামনে এসে বলতে লাগলো, তোর মতো ছেলেকে আমার চেনা আছে, তখন আমার সাথে রাস্তায় এইসব, আর একটু আগে বেয়াদবি, আর এখন এই সব কাজ। তোর সাহস কিভাবে হয় আমার সামনে এই কাজটা করতে, তাও আবার
আমার স্টুডেন্টের সাথে? তোকে তো। কথাটা বলে রাত্রি ইভানকে থাপ্পড় মারতে যাবে, এমন সময় ইভান রাত্রির হাত ধরে ফেলে আর ঠাস ঠাস করে সবার সামনে রাত্রিকে দুইটা থাপ্পড় মারে আর রেগে চিৎকার করে বলে, এই মেয়ে নিজেকে কি ভাবো? কোনো কিছু সত্যতা না জেনে ইবান চৌধুরীর গায়ে হাত তুলতে এসেছেন? আমি এমন কিছুই করিনি। এই মেয়েটা মিথ্যা কথা বলছে। আমি ইবান চৌধুরী ইচ্ছে করলে রোজ এই মেয়ের মতো 10টা মেয়েকে কিনে আমার বেডে ফেলতে পারি। আর আমি এই মেয়ের কোমরে হাত দিব? হাউ ফানি! আর এই মেয়ে, তোমার সাহস কিভাবে হয় ইবান চৌধুরীর নামে মিথ্যা কথাটা বলার? কথাটা বলে ইভান ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দেয় রাইসাকে। রাইসা থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে বেঞ্চের উপরে গিয়ে পড়ে। রাইসার ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। পুরো ক্লাস ভয়ে ভয়ে ইভানের দিকে সবাই তাকিয়ে আছে। ইভান যে পরিমাণ রেগে আছে তা দেখে সবাই ভয় পেয়ে গেছে। পুরো ক্লাস নিস্তব্ধ। রাত্রি আর সেখানে না দাঁড়িয়ে রাগে লজ্জায় ক্লাস থেকে বেরিয়ে যায়, কারণ পুরো ক্লাসের সামনে তাকে থাপ্পড় মেরেছে ইভান। লজ্জায় মাথা কাটা যাচ্ছে রাত্রির, কারণ ইভানের মতো একটা ছাত্রের কাছে সে সবার সামনে থাপ্পড় খেয়েছে। তাই রাত্রি ক্লাস থেকে বেরিয়ে পড়ে আর রেগে গাড়িতে উঠে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। রাইসা উঠে রেগে ইভানকে থাপ্পড় দিতে যাবে, তখন ইভান হাত ধরে ফেলে এবং আবারও ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দেয় রাইসাকে। রাইসা রেগে বলে, তুই যদি এক বাপের সন্তান হোস তো এইখানে দাঁড়া 20 মিনিট, আমি তোকে দেখিয়ে দিচ্ছি আমি কে আর তুই কার গায়ে হাত তুলেছিস। রাইসার কথা শুনে তো ইভান আরও রেগে গেল। সাথে সাথে ঠাস ঠাস করে আবারও দুইটা থাপ্পড় মেরে দিল রাইসাকে। তখন ইভান এক হাত দিয়ে রাইসার গাল দুইটা চেপে ধরে বলল, এইবার বুঝলি তো ইবান এক বাপের সন্তান? তোর কোন বাপ আছে? যা ডেকে নিয়ে আয়। আমি ইবান চৌধুরী কলেজের ক্যাম্পাসেই আছি। আর ভাবিস না যে আমি পালিয়ে গেছি। এই ইবান চৌধুরী কখনো পালাই না, আর কাউকে ভয়ও পাই না। তোর কোন বাপ আছে? যা ডেকে নিয়ে আয়, যা। কথাটা বলে ইভান রাইসাকে ছেড়ে দিয়ে কলেজ ক্যাম্পাসে চলে এলো। সাথে সাথে রাইসা ফোন বের করে কাউকে ফোন করতে লাগলো। ইভান কলেজ ক্যাম্পাসে এসে একটা গাছের নিচে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলো। আর ইভানের ক্লাসের ছেলেমেয়েরা দূর থেকে ইভানকে দেখতে লাগলো আর সামনে বড় কোনো ঘটনা ঘটবে তার জন্য প্রস্তুত হয়ে চারদিকে লক্ষ্য রাখতে লাগলো। ইভান দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলো। একটা সিগারেট শেষ হলে আরেকটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো। ইভানের মাথা পুরো খারাপ হয়ে গেছে। প্রায় 5 মিনিট ধরে সিগারেট টানছে সে। ইভান একের পর এক সিগারেট টানছে। এমন সময় পেছন থেকে কেউ লাথি মেরে তাকে ফেলে দেয়। ইভান মাটিতে শুয়ে থেকেই পিছনে তাকালো। ইভান পেছনে তাকিয়ে দেখে প্রায় 8-10টা ছেলে আর রাইসা দাঁড়িয়ে আছে হাতে হকি স্টিক নিয়ে। তখন ইভান তাদেরকে বলল, কিরে রাস্তার মেয়ে, আসছিস? তোর জন্যই অপেক্ষা করছিলাম। মাত্র 10টা ছেলে নিয়ে এসেছিস ইবান চৌধুরীকে মারার জন্যে? হায় রে বোকা মেয়ে! রাইসার পাশে দাঁড়িয়ে ছিল তার ভাই রনি। রনি ইভানের কথা শুনে বলল, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে রাস্তার মেয়ে বলিস? তুই জানিস আমি কে? আমি হলাম এই ভার্সিটির বিপি। তোর মতো বিপি রে এই ইবান চৌধুরী গনে না। আজ তোকে এমন অবস্থা করবো যে তুই জীবনও কোনোদিন হারতে পারবি না। আজ তোকে এমন অবস্থা করবো যে তোর অবস্থা দেখে কেউ আর আমার বোনের গায়ে হাত তোলার কল্পনাও করবে না। ইবান চৌধুরী টাইম ওয়েস্ট করতে পছন্দ করে না। আই শালা হারামখোর! ইভানের কথা শুনে রাইসার ভাই রনি একাই ইভানকে মারতে আসে। ইভান মাটিতে পড়েছিল এবং তার পাশে ছিল একটা ইট। রনি ইভানকে মারতে গিয়ে আসতে ইভান পাশে পড়ে থাকা ইটটা হাতে নিয়ে সজোরে দিল রনির মাথায় একটা বাড়ি। আচমকা এমন হয়ে ওঠার কারণে রনি কিছুই বুঝতে পারেনি।
রনি মাথায় হাত দিয়ে মাটিতে পড়ে গেল আর চিৎকার করতে লাগলো মাথায় হাত দিয়ে। রনির মাথা থেকে রক্ত পড়তে লাগলো। রাইসা কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে তার ভাইকে ধরে। ইভান সেদিকে না তাকিয়ে সামনে থাকা ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। পুরো ক্যাম্পাস ইভানের দিকে তাকিয়ে আছে, কেউ এগিয়ে যাওয়ার সাহসটুকু পাচ্ছে না। ইভান এত বাজেভাবে রনির মাথায় মেরেছে যে ইভানের সামনে থাকা ছেলেগুলো ভয়ে ঘামতে শুরু করলো। তখন ইভান রেগে বলল, কিরে, ঘুমাচ্ছিস কেন? আয় শুয়োরের বাচ্চা, আয়। কথাটা বলেই ইভান রনির হাত থেকে পড়ে যাওয়া হকি স্টিকটা হাতে নিয়ে সামনে থাকা ছেলেগুলোর কাছে গিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। ইভান এমনভাবে একের পর এক মারছে যে তারা কিছু করতেও পারছে না। ইভান এতটাই হিংস্র হয়ে গেছে যে সামনে যাকে পাচ্ছে তাকেই খুব বাজেভাবে আঘাত করছে। এমন সময় ইভান এলোপাতাড়ি মারতে মারতে সব কয়েকটাকে মাটিতে শুইয়ে ফেলে। কেউ উঠে পালানোর চেষ্টা পর্যন্ত করছে না। ইভান ছেলেগুলোর পায়ে এত বাজেভাবে মেরেছে যে কারো গায়ে উঠে দাঁড়ানোর শক্তিটুকু পর্যন্ত নেই। ইভান মাটিতে ফেলেও তাদের মারতে লাগে। ক্যাম্পাসে স্যার ম্যাম সহ সবাই তাকিয়ে আছে ইভানের দিকে। ইভান এতটা হিংস্রভাবে মারছে যে কেউ ইভানকে থামাতে যাওয়ার কথা কল্পনাও করছে না। ইভান মাটিতে পড়ে থাকা ছেলেগুলোকে 2 মিনিট পিটিয়ে কিছুটা শান্ত হয়। ইভান হকি স্টিকটা হাতে নিয়ে রনি আর রাইসার সামনে গিয়ে দাঁড়ালো। রনি মাথায় হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছে এখনও। তখন রাইসা ইভানের পা জড়িয়ে ধরে বলে, প্লিজ আমার ভাইয়াকে আর মেরো না, আমাকে মারো, তাও আমার ভাইয়াকে আর মেরো না। এই ইভান চৌধুরী কাপুরুষ না যে একটা মেয়েকে মারবে। যা, তোর ভাইয়ের প্রাণ আমি তোকে ভিক্ষা দিলাম আমার পা জড়িয়ে ধরার কারণে। যা, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, না হলে তোর ভাইকে আর কোনোদিন দেখতে পাবি না। কথাটা বলে ইভান বাইক নিয়ে সোজা ভার্সিটি থেকে বেরিয়ে যায়। ইভান বেরিয়ে যাওয়ার সাথে সাথে কিছু ছেলে মেয়ে এগিয়ে এসে রাইসাকে সাহায্য করার জন্য, কারণ রনিও একটা মানুষ। এটা ভেবে স্যার ম্যামরা সহ অনেকে এগিয়ে আসে আর তাদের হসপিটালে নেয়ার জন্য। অনেকে আসে না, কারণ রাইসা আর তার ভাই অত্যাচার আর অহংকারের কারণে তারা ভাবছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তারপর রাইসা আর আরও কয়েকটা ছেলে মেয়ে মিলে তার ভাইকে গাড়িতে উঠিয়ে হসপিটালে নিয়ে আসে এবং আরও কয়েকটা ছেলে মেয়ে মিলে মাটিতে পড়ে থাকা ছেলেগুলোকে ধরে অন্য একটা গাড়িতে করে হসপিটালে নিয়ে আসতে লাগে। অন্যদিকে ইভান বাইক নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে সোজা বাসায় আসতে লাগলো। ইভান বাসায় আসতে আসতে লক্ষ্য করে কয়েকটা ছেলে বাইক করে তাকে ফলো করছে, সাথে একটা গাড়িও আছে, কিন্তু কেন সেটা ইভান বুঝতে পারছে না এবং কি ছেলেগুলোকে অচেনা মনে হচ্ছে তার। ইভান ভার্সিটি থেকে বের হওয়ার পর থেকেই বিষয়টা লক্ষ্য করছে। ইভান এসব দেখে মেজাজ হারিয়ে ফেলে আর নিজে নিজেই বলতে লাগলো, শালার সব কয়টাকে আসতে হবে আজকেই, কাল আসলে কি ক্ষতি হতো? এমনি মন মেজাজ ভালো না আজকে, তার উপরে আবার। কথাটা বলে ইভান মেজাজ হারিয়ে বাইকটা এক সাইডে দাঁড় করায় এবং বাইকের উপরে উঠে বসে। যে ছেলেগুলো বাইক নিয়ে ইভানকে ফলো করছিল তারা ইভানের সামনে এসে বাইক থামায়। ইভান রেগে বলল, শালার তোদের কারণে আজকাল আর মুড ঠিক থাকে না। বল, তোদের সাথে আমার কিসের হিসাব নিকাশ? সব কিছুর যোগ করে আজ তোদের পাওনাটা দিয়ে দেই। বাইক থেকে নেমে ছেলেগুলো ইভানের সামনে এলো। তখন একটা ছেলে ইভানকে উদ্দেশ্য করে বলল, আমাদের সাথে তোর কোনো হিসাব নিকাশ নাই, যা আছে অন্যজনের সাথে। তাহলে তোরা আমাকে ফলো করছিলি কেন? তোকে নিয়ে যাওয়ার জন্য, তুলে নিয়ে যাওয়ার জন্য। ছেলেটার কথা শুনে ইভান হাসতে থাকে। ইভানকে হাসতে দেখে ছেলেগুলো ভ্রু কুঁচকে ইভানের দিকে তাকিয়ে থাকে। তখন ইভান বলে, তোরা তুলে নিয়ে যাবি এই ইভান চৌধুরীকে? তোদের কথা শুনে আমার হাসি আসছে। তোরা তোদের কার্যক্রম শুরু করতে পারিস। কথাটা বলে ইভান বাইক থেকে নেমে পড়ল। ইভান বাইক থেকে নেমে কিছু বুঝে ওঠার আগেই আচমকা
সামনে থাকা একটা ছেলে ইভানের মুখে কিছু একটা স্প্রে করে দিল এবং সাথে সাথে ইভান অজ্ঞান হয়ে গেল। ইভান চোখ খুলতেই নিজের হাত পা বাঁধা অবস্থায় নিজেকে একটা বন্ধ ঘরে আবিষ্কার করলো। ইভান কিছু বুঝতে পারছে না কে এইভাবে তাকে তুলে নিয়ে আসলো। ইভান ঘরের চারপাশে তাকিয়ে দেখে অনেক জিনিসপত্র রয়েছে এবং সব কিছুই খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। ইভান কিছুই বুঝতে পারছে না যে তাকে কেন কিডন্যাপ করা হয়েছে আর তাকে কিডন্যাপ করে কেনই বা এত সুন্দর একটা রুমে রাখা হয়েছে। কিডন্যাপ করে তো মানুষ কোনো পরিত্যক্ত বাড়িতে বা অন্য কোথাও রাখে, কেউ কাউকে কিডন্যাপ করে এত সুন্দর রুমে রাখে নাকি? ইভান আরও অনেক কিছুই ভাবতে থাকে আর নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। ইভানের হাত পেছন থেকে বেঁধে দেওয়া হয়েছে। ইভান কিছু একটা ভেবে ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে ইভান নিজের পা দিয়ে ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। ইভান প্রায় ছোটোখাটো অনেক কিছু ভেঙে ফেলে। এমন সময় কেউ খট করে দরজা খুলে। ইভান সেদিকে তাকিয়ে দেখে রাত্রি ম্যাম। রাত্রি রুমে ঢুকে দেখে ইভান তার রুমের অনেক কিছু ভেঙে ফেলেছে। এটা দেখে রাত্রি অনেক রেগে যায়। রাত্রি দৌড়ে এসে ইভানের গলা চেপে ধরে সোফার সাথে। ইভান নিজের গলা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ রাত্রি তার সমস্ত শক্তি দিয়ে ইভানের গলা চেপে ধরেছে। ইভানের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এমন সময় ইভান পা দিয়ে সজোরে এক লাথি মারে রাত্রিকে। রাত্রির লাথি খেয়ে ছিটকে দূরে চলে যায় আর ইভান উঠে কাশতে থাকে। আর কয়েক সেকেন্ড হলে ইভান প্রায় মরেই গেছিল। ইভানের লাথি খেয়ে রাত্রি আরও রেগে যায় আর ইভানের কাছে এসে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয় ইভানকে। ইভান থাপ্পড় খেয়ে আবারও সোফায় গিয়ে পড়ে। রাত্রি এত জোরে থাপ্পড় মেরেছে যে ইভানের ঠোঁটের কোণ থেকে হালকা করে রক্ত বের হচ্ছে। তখন ইভান বলে, আজকের দিনটা হয়তো আপনার, কিন্তু কালকের দিনটা এই ইভান চৌধুরীরও আসতে পারে। কালকের দিনটাও আসবে, আর সেটা আসবে এই রাত্রির। দেখ তোর কি অবস্থা করি। কি আর করবি, মেরে তো ফেলবি না নাকি? মৃত্যুর আগে 1 ন্যানো সেকেন্ড তো যদি সময় চলে আসে আমার, সেই দিন বুঝিয়ে দিব এই ইভান চৌধুরী কাকে বলে। তোর গলার আওয়াজ কিভাবে বন্ধ করতে হয় তা এই রাত্রি খুব ভালোভাবেই জানে। ওয়েট, শুধু দেখ তোর কি অবস্থা করি আমি। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল রাত্রি। ইভান কিছু না ভেবে উঠে দাঁড়ায়। ইভান উঠে দাঁড়াতে রাত্রি একটা মোটা লাঠি নিয়ে এসে দিল সজোরে ইভানের পায়ে আঘাত। সাথে সাথে ইভান ফ্লোরে পড়ে গেল। তখন রাত্রি বলল, তুই জানি সকালে কি বলেছিলি? আমি ছোট লোক, 2বার আমাকে থাপ্পড় দিয়েছিস, তাও আবার আমার ক্লাসে আমার স্টুডেন্টদের সামনে। দেখ তোর কি অবস্থাটা করি আমি। কথাটা বলে রাত্রি ইভানকে এলোপাতাড়ি যেখানে সেখানে মারতে থাকে। ইভান চোখ বন্ধ করে সব মার সহ্য করতে লাগলো। প্রায় 2 মিনিট মারার পর রাত্রি ইভানের দিকে তাকিয়ে বলে, খিরে, তোকে এত মারছি, তুই চিৎকার করছিস না কেন? তুই কি মানুষ নাকি গন্ডার? ওয়েট, তোর মতো গন্ডারের চামড়া কিভাবে ছাড়াতে হয় তা এই রাত্রি খুব ভালোভাবেই জানে। কথাটা বলে রাত্রি ইভানকে আরও জোরে জোরে এলোপাতাড়ি আঘাত করতে লাগলো। রাত্রি ইভানকে মারতে মারতে এক পর্যায়ে আধমরা করে ফেলে, কিন্তু ইভান মুখ থেকে কোনো কথাই বলছে না এবং কি চিৎকারও করছে না। এটা দেখে রাত্রি আরও রেগে যায় আর বলে, কিরে, প্রাণ ভিক্ষা চাইবে না? বলবি না আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন। এইবার বুঝতে পারছিস তো এই রাত্রিকে? রাত্রির কথা শুনে ইভান রাত্রির দিকে তাকায়। ইভানের সারা শরীর ব্যথা হয়ে গেছে। ইভান ভালোভাবে কথাও বলতে পারছে না। ইভান রাত্রির কথা শুনে হাসতে থাকে আর হাসতে হাসতে কোনো রকমে বলে, প্রাণ ভিক্ষা চাইবে, তাও আবার এই ইভান চৌধুরী, যেখানে এই ইভান চৌধুরী মানুষের প্রাণ ভিক্ষা দেয়। আর কি বললেন, ক্ষমা চাইব?
হাউ ফানি! এটা কখনো সম্ভব না। মরে যাব। তাও এই ইভান চৌধুরী কারো কাছে ক্ষমা চাইবে না। আজ পর্যন্ত এই ইভান চৌধুরী কারো কাছে মাথা নত করেনি। ইভানের এমন কথা শুনে রাত্রি আরও রেগে যায়। সাথে সাথে আবারও ইভানকে এলোপাতাড়ি মারতে থাকে। মারতে মারতে একসময় ইভানকে অজ্ঞান করে ফেলে আর লাঠিটা ফেলে দিয়ে রেগে রুম থেকে বেরিয়ে যায়। রাত্রি রেগে রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে। রাত্রি নিচে এসে এক গ্লাস পানি নিয়ে পুরোটা ঢকঢক করে খেয়ে ফেলে। তখন রাত্রির আম্মু রাত্রির এরকম আচরণ আর এভাবে রেগে থাকতে দেখে রাত্রিকে উদ্দেশ্য করে বলে, কি রে, এত রেগে আছিস কেন? আর এরকম করছিস কেন? ওই ছেলের সাহস কিভাবে হয় এই রাত্রির গায়ে হাত তোলার আর রাত্রির সাথে বাজে ব্যবহার করার? এই রাত্রি কি তা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। কেন, কি করেছিস ছেলেটাকে? এমন অবস্থা করেছি আগামী 1 সপ্তাহ উঠে দাঁড়াতে পারে কিনা সন্দেহ। কি করেছিস কি তুই? আমার গিয়ে দেখতে দে। গিয়ে লাভ নেই, এমন মার মেরেছি সে অজ্ঞান হয়ে গেছে। দেখ রাত্রি, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তোকে থাপড় মেরেছে বলে তুইও মারবি? ছেলেটার জ্ঞান ফিরে রেখে আসিস। কখনোই না, যতক্ষণ পর্যন্ত এই রাত্রির পায়ে জড়িয়ে ধরে মাপ চাইবে না ততক্ষণ পর্যন্ত এখান থেকে ছাড়া পাবে না। দেখ রাত্রি, বিষয়টা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই শুধু তোর আব্বুর কারণে কিন্তু বেঁচে যাচ্ছিস। জয় দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে। আমি বলছি তুই ছেলেটাকে রেখে আসবি। সেটা কখনোই সম্ভব না। আর একটা কথা বুঝতেছি না, তুমি ওই ছেলেটার পক্ষে কথা বলছো কেন, যেখানে ওই ছেলেটা তোমার মেয়েকে মেরেছে? ওই ছেলেটা তোকে মেরেছে কারণ তুই অন্যায় করেছিলি, তাই তুই থাপ্পড় খেয়েছিস। এখনো বলছি সময় আছে, ছেলেটাকে রেখে আয়, না হলে বাড়াবাড়ি হয়ে যাবে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে কোনো বড়লোক বাড়ির সন্তান। সেটা কখনো সম্ভব না। এই রাত্রি যা বলে তাই করে। এই কারণেই তোকে একদিন পস্তাতে হবে, কথাটা মিলিয়ে নিস। এখনো সময় আছে, ছেলেটাকে সরি বলে রেখে আয়। তোমার জ্ঞান দেওয়া বন্ধ করো, যাও এখান থেকে, যাও। রাত্রি অনেক রেগে চিৎকার দিয়ে কথাটা বলল। রাত্রির রাগ দেখে তার আম্মু আর কিছু বলল না, কারণ তিনি রাত্রির রাগ সম্পর্কে জানেন এবং রাত্রির সিদ্ধান্ত থেকে তাকে কেউ সরাতে পারবে না। রাত্রির আম্মু সেখান থেকে চলে যায়। রাত্রি রেগে তার রুমে চলে আসে। রাত্রি তাকিয়ে দেখে ইভান এখনও অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছে। রাত্রি সেদিকে একবার তাকিয়ে জামা কাপড় নিয়ে তার ওয়াশরুমে ঢুকে পড়ল শাওয়ার নিতে। রাত্রি শাওয়ার নিক, আমাদের দেখে কাজ নাই, বরং আমরা একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফ্ল্যাশব্যাক। ভার্সিটি টাইমে যখন ইভান রাত্রিকে সব স্টুডেন্টদের সামনে থাপ্পড় মারে, তখন রাত্রি রেগে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে সোজা বাসায় চলে আসে। রাত্রি বাসায় এসে কাউকে কিছু না বলে সোজা রুমে গিয়ে জিনিসপত্র ভাঙতে থাকে। রাত্রির রুমে জিনিসপত্র ভাঙার শব্দ পেয়ে রাত্রির আব্বু ও তার আম্মু সেখানে চলে আসে। রাত্রিকে এত রেগে জিনিসপত্র ভাঙতে দেখে তার আব্বু তখন তাকে থামায় আর রাত্রির মাথায় হাত দিয়ে বলে, কি রে মা, এত রেগে আছিস কেন? শান্ত হ। কেউ কি কিছু বলেছে? বল আমাকে। আব্বু, এই ছেলে এই রাত্রির গায়ে হাত তুলেছে। কি? আমার মেয়ের গায়ে হাত তুলেছে? কার এত বড় সাহস হয় আমার মেয়ের গায়ে হাত তুলেছে? পুরো ক্লাসের সামনে, আমার স্টুডেন্টদের সামনে ওই ছেলে আমার গায়ে হাত তুলেছে। তুই শুধু একবার নাম বল, কে তোর গায়ে হাত তুলেছে, বাকিটা আমি দেখে নিচ্ছি। তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার তোমার মেয়ে এই রাত্রেই করবে। তুমি শুধু ওই ছেলেকে তুলে এনে দাও। ছেলেটার নাম, ঠিকানা আর ফটো ফটো থাকলে দে, আমি এক্ষুনি লোক নিয়ে যাচ্ছি। আমি ছেলেটার ঠিকানা জানি না, আজকে নতুন আসছে কলেজে, আর কোনো ফটো কিভাবে থাকবে? তবে ছেলেটা এখনো ভার্সিটিতেই থাকবে। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি আর আমিও যাচ্ছি সাথে, তুইও চল।
তুই শুধু ছেলেটাকে চিনিয়ে দিবি, ওরা উঠিয়ে নিয়ে আসবে। কোনো কথা নাই, বার্তা নাই, একটা ছেলেকে তুলে নিয়ে আসবে? ছেলেটা হয়তো এমনি এমনি মারেনি তোমার মেয়েকে। জিজ্ঞেস করো, হয়তো তোমার মেয়েই কোনো অন্যায় করেছে। তুমি চুপ করো। আমার মেয়ে অন্যায় করেছে কিনা সেটা বড় কথা নয়, বড় কথা আমার মেয়ের গায়ে হাত তুলেছে। কথাটা বলে রাত্রির আব্বু কাউকে ফোন করে আসতে বলে আর সব কিছু বুঝিয়ে বলে, আর রাত্রিকে কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই কয়েকটা ছেলে আসে রাত্রিদের বাসার সামনে আর রাত্রিকে কল করে, বলে যে চলে এসেছে আর টাকা নিয়ে নিচে আসতে বলে। তারপর রাত্রি আর তার আব্বুর নিচে চলে আসে আর ছেলেদের সব কিছু বুঝিয়ে বলে আর হাফ টাকা দিয়ে দেয়। আর হাফ টাকা কাজ হওয়ার পর রাত্রির বাবা এবং ছেলেগুলো বাইরে বের হবে। এমন সময় রাত্রির বাবার ফোনে একটা ফোন আসে। রাত্রির বাবা ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে, তারপর রাত্রি আর ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে, তোমরা যাও, আর রাত্রি তুইও সাথে যা। তুই শুধু ছেলেটাকে চিনিয়ে দিবি। কেন আব্বু, তুমি যাবে না? না, আমি যেতে পারবো না। আমাকে ব্যবসার কাজে ইমার্জেন্সি চট্টগ্রামে যেতে হবে। অনেক সমস্যা হয়েছে। ঠিক আছে, যাও, এদিকটা আমি দেখে নিতে পারবো। ঠিক আছে, যা, আমিও বের হব। তারপর রাত্রি একটা গাড়ি আর ছেলেগুলো বাইক নিয়ে বেরিয়ে পড়ে। রাত্রি বেরোবার কিছুক্ষণ পর রাত্রির বাবাও রেডি হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাত্রি আর ছেলেগুলো সোজা ভার্সিটির সামনে চলে আসে। রাত্রি আর ছেলেগুলো ভার্সিটির সামনে আসতেই রাত্রি লক্ষ্য করলো গেট দিয়ে ইভান বাইক নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে এবং সাথে সাথে রাত্রি ছেলেগুলোকে ইশারা করে ইভানকে দেখিয়ে দেয়। তারপর ছেলেগুলো আর রাত্রি ইভানের পিছু করতে থাকে। তারপর কি হয়েছে তা তো আপনারা জানেন। রাত্রি ইভানকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। বর্তমান রাত্রি শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ইভান এখনও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। রাত্রি ইভানের দিকে একবার তাকিয়ে নিচে চলে আসে আর তার আম্মুকে চিৎকার করে বলে, আম্মু, খিদে পেয়েছে, খাবার দাও। রাত্রির ডাক শুনে রাত্রির আম্মু রুম থেকে বেরিয়ে এসে রাত্রিকে খাবার বেড়ে দিল। রাত্রির আম্মু চুপ করে আছে, কিছু বলছে না। রাত্রিও আর কিছু বলে না। রাত্রি খাওয়া দাওয়া করে সিঁড়ি বেয়ে উপরে চলে এলো তার রুমের সামনে। রাত্রির পিছন পিছন তার আম্মুও আসে। তখন রাত্রি তার আম্মুকে বলে, কি হলো, আমার পিছন পিছন এভাবে আসছো কেন শুনি? একটু আগে তো আমাকে খুব রাগ দেখালে আর কথাও বললে না। ছেলেটাকে দেখতে আসলাম, সর, দেখতে দে। কথাটা বলে রাত্রির আম্মু রাত্রিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাত্রির রুমে ঢুকে পড়ে। রাত্রির রুমে ঢুকতেই রাত্রির আম্মু চোখ জোড়া ভিজে যায়। রাত্রির আম্মু তাকিয়ে দেখে ইভানের সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে ফ্লোরে পড়ে আছে অজ্ঞান হয়ে। রাত্রির আম্মু ইভানকে আর এইভাবে দেখতে পারছে না, তাই তিনি রুম থেকে বেরিয়ে চলে গেলেন আর যাওয়ার আগে রাত্রিকে উদ্দেশ্য করে বললেন, ছি রাত্রি, তুই কি মানুষ? তোরে আমার মেয়ে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। এইভাবে একটা মানুষকে কোনো মানুষ মারতে পারে, এটা আমার জানা ছিল না। আরে মানুষ তো একটা মানুষকে পশুকেও এভাবে মারে না। সারা শরীরে কি করেছিস ছেলেটাকে মেরে? তোর ভেতরে কি কোনো মনুষ্যত্ব আছে? তুই কি মানুষ? রাত্রির আম্মুর কথা শুনে রাত্রি কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। রাত্রি ইভানের দিকে তাকিয়ে দেখে ইভানের শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে। সত্যি সে অনেক বাজেভাবে মেরেছে ইভানকে। রাত্রি রেগে গেলে কি করে সেটা ও নিজেই জানে না। রাত্রি রাগের বশে ইভানকে এভাবে মেরেছে। রাত্রি নিজেই নিজেকে ধিক্কার দিতে লাগলো যে কেন সে এত বাজেভাবে মেরেছে। ইভানের দিকে তাকিয়ে খানিকটা মায়া হয় রাত্রির। রাত্রি ইভানের কাছে গিয়ে ইভানকে অজ্ঞান অবস্থায় তুলে খাটে শুয়ে দেয় আর কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে যায়। রাত্রি একটা মলম নিয়ে এসে ইভানের ক্ষত জায়গাগুলোতে লাগিয়ে দিতে থাকে। রাত্রি ইভানের শার্ট খুলতেই রাত্রির চোখ ভিজে ওঠে। পুরো শরীরে মারের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। এমন কোনো জায়গা নেই যে মার পড়েনি। এটা দেখে রাত্রির চোখ ভিজে যায়। রাত্রি ভাবতে পারছে না যে সে এইভাবে ইভানকে মেরেছে।
রাত্রির মনটা অনেক ভালো, কিন্তু রেগে গেলে রাগের বশে কী করে ফেলে তা নিজেও জানে না। রাত্রি ইভানের সারা শরীরে মলম লাগিয়ে দিয়ে ইভানের পাশে বসে পড়ে। তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ইভানের দিকে তাকায়। ইভানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে রাত্রি। ঝগড়া আর মারামারির ভিতরে ইভানকে ভালোভাবে লক্ষ্যই করেনি রাত্রি। রাত্রি ইভানের দিকে ভালোভাবে তাকাতেই চোখ আটকে যায় তার। ইভানের মায়াবী মুখের দিকে তাকিয়ে মুখ থেকে এখনো বাচ্চাদের মতো মায়াবী স্বভাবটা যায়নি। হালকা চাপদারি, এর সাথে ফর্সা ত্বকের খুব সুন্দর একটা আকার আবরণে দেখতে ইভান যে কোনো মেয়ে দেখে ক্রাশ খেয়ে যাবে। সাথে মাথার চুলগুলো অগোছালো হয়ে পড়ে আছে মাথা এবং কপালের সামনে, যা ইভানের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। রাত্রি একটা মুচকি হাসি দিয়ে উঠে যায় আর নিজের অজান্তেই তার হাত চলে যায় ইভানের চুলে। রাত 10টা, প্রায় রাত 10টার সময় ইভানের জ্ঞান ফিরে। ইভানের জ্ঞান ফিরতে ইভান নিজেকে বিছানায় আবিষ্কার করে আর সাথে তার সারা শরীরে মলম লাগানো। এটা দেখে ইভান বেশ খানিকটা অবাক হয়। ইভান ভাবতে থাকে, এইভাবে কেউ কাউকে মেরে মলম লাগিয়ে দেয় নাকি? মেয়েটা কি সাইকো নাকি যে এত মেরে আবার নিজেই মলম লাগিয়ে দেয়? যাই হোক, মেয়েটার মনে দয়া মায়া একটু হলেও আছে। ইভান এইসব ভাবছিল, তখন তার পাশেই বসেছিল রাত্রি। রাত্রি ইভানের জ্ঞান ফিরতে দেখে বড় একটা নিঃশ্বাস ফেলে। যাক, শেষমেশ জ্ঞান ফিরল। রাত্রি তো ভয় পেয়ে গিয়েছিল। তারপর রাত্রি রুম থেকে বেরিয়ে চলে গেল। রাত্রিকে চলে যেতে দেখে ইভান মনে মনে বলতে লাগলো, শালার এইটা মেয়ে নাকি অন্য কিছু। ইভান এটা ভেবে উঠতে গেলে উঠতে পারে না, শরীর ব্যথা করছে মার খাওয়ার কারণে। ইভান আর ওঠার বৃথা চেষ্টা না করে শুয়েই রইল আর সামনে কি হবে তা দেখতে লাগলো। রাত্রি রুম থেকে বেরিয়ে সোজা নিচে চলে আসে। রাত্রি নিচে এসে দেখে খাবার টেবিলে তার আম্মু এখন নাই। রাত্রি তার আম্মুর রুমে চলে যায় আর তার আম্মুর সামনে গিয়ে বলে, আম্মু, আম্মু চুপ করে আছো কেন? কথা বলো। বল কি বলবি? খাবার খাবে না? না, আমি খাবো না, আমার খিদে নেই, তুই খেয়ে নে যা। আম্মু, তুমি এখনো রেগে আছো আমার ওপরে? তুমি তো জানো আমি রেগে গেলে কি করে বসি সেটা আমি নিজেও জানি নাই, তাই রাগের বশে ছেলেটাকে এভাবে নিজের অজান্তেই মেরেছি। আম্মু সরি, আর ছেলেটাকে আমি মলম লাগিয়ে দিয়েছি, এখন ঠিক আছে। তুমি আমাকে মাফ করে দাও না মাপ। রাত্রির কথা শুনে রাত্রির আম্মু বেশ খানিকটা অবাক হয়। তারপর কিছু না বলে রাত্রির দিকে তাকিয়ে বলে, কাউকে এভাবে মেরে যদি মলম লাগিয়ে দেয় তাহলে কি সব কিছু ঠিক হয়ে যাবে? বললাম তো সরি, আর কখনো কাউকে এভাবে মারবো না। এবারের মতো মাফ করে দাও প্লিজ। ঠিক আছে, মাফ করে দিলাম। আর এইভাবে কেন? কখনো গায়ে হাত তুলবি না কারো গায়ে। ঠিক আছে। তারপর রাত্রি আর তার আম্মু খাবার খেতে চলে এলো। রাত্রি খাবার খেয়ে এক প্লেট খাবার নিয়ে নিজের রুমে আসতে যাবে, তখন তার আম্মু তাকে বলল, কিরে, খাবার নিয়ে কই যাচ্ছিস? কেন রুমে? ছেলেটা তো শুধু মারই খেয়েছে, সকাল থেকে তো কিচ্ছু খায়নি। ও, আমার তো মনেই ছিল না, যা নিয়ে যা। তারপর রাত্রি খাবারের প্লেটটা নিয়ে রুমে চলে আসে আর টেবিলের উপরে রেখে ইভানের কাছে আসে আর ইভানকে ধরে খাটে হেলান দিয়ে বসিয়ে দেয়। ইভান শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে মেয়েটা কি করছে আর কি করতে চাইছে আর কি করাই বা বাকি। তারপর রাত্রি খাবারের প্লেটটা হাতে নিয়ে ইভানের পাশে এসে বসে, এক লোকমা খাবার ইভানের মুখের সামনে ধরে আর বলে, নে, হাঁ কর। সকাল থেকে তো কিছুই খাসনি, মরে গেলে আবার আমার সমস্যা। খাবো না আমি। দেখ, মাথা গরম করাবি না। তুই নিশ্চয়ই বুঝে গেছিস আমি রেগে গেলে কি করি, তাই মাথা গরম করাবি না, খেয়ে নে। ইভান ভাবতে থাকে, এখন রাগে মার খেলে
সে শেষ। আর তারও খিদে পেয়েছে। সকালে শুধু নাস্তা করেছিল একবার, তারপর থেকে আর কিচ্ছু খায়নি। তাই ইভান বলে, ঠিক আছে, খাচ্ছি। আমার হাত খুলে দেন। তোর হাত খুলে দিব? এটা তুই ভাবলি কি করে? আমি তোর হাত খুলে দিই আর তুই যে মাল আমারে মেরে এইখান থেকে বেরিয়ে যাস। এতটা বোকা না আমি, ঠিক আছে? কথা দিলাম আমি আপনাকে মারবো না আর এখান থেকে যাব না। চুপচাপ খাবার খেয়ে নিব, তারপর আবার আপনি বেঁধে দিতে পারেন। এই ইভান চৌধুরী কখনো মিথ্যে কথা বলে না। সেটা সম্ভব না। তোকে খাবার আমার হাতেই খেতে হবে। আমি খাবো না আপনার হাতে। সকালে নাস্তায় যে কি বলেছিলি আর কি করেছিলি মনে আছে তো? আমি স্পর্শ করাই আমার সামনে হাত ধুয়ে অপমান করেছিলি। এখন মনে হচ্ছে তো আমি কে? তোকে আমার হাতেই খেতে হবে। বললাম না আমি খাবো না আপনার হাতে। আমার উপরে রাগ দেখানো হচ্ছে। ওকে আমিও দেখি কতক্ষণ না খেয়ে থাকতে পারিস তুই। তোকে খেতে হলে আমার হাতেই খেতে হবে, না হলে না। কথাটা বলেই রাত্রি রেগে খাবারের প্লেটটা টেবিলে ঢেকে রেখে দিল আর ইভানকে ধরে খাটের থেকে নামিয়ে দিল, সোফার কাছে নিয়ে গিয়ে বসিয়ে দিল। ইভান তো অবাক, হঠাৎ এই মেয়ের কি হলো যে তাকে এইভাবে খাট থেকে নামিয়ে দিল। তখন ইভান বলল, এইটা কি হলো? যা হবার তাই হলো। তুই তো খাবি না। আমার ঘুম ধরেছে, আমি ঘুমাবো। ঘুমান। তো আমাকে এভাবে নামিয়ে দিলেন কেন? কেন মানে? তোর সাথে কি বেড শেয়ার করবো নাকি আমি? তো আমি কোথায় ঘুমাবো? কেন? সোফায় না হলে ফ্লোরে? আমি ইভান ঘুমাবো সোফায়? এটা ভাবলেন কিভাবে? আমি খাটে ঘুমাবো, আপনি ফ্লোরে ঘুমান। তুই কি আমার জামাই নাকি যে তোকে খাটে ঘুমাতে দিব? তুই হয়তো ভুলে গেছিস যে তুই এখানে কেন। রাত্রের কথা শুনে ইভানের মনে পড়ল যে তাকে কিডন্যাপ করে আনা হয়েছে। এটা তো ইভান ভুলেই গেছিল। ইভান বিড়বিড় করে বলতে লাগলো, আমি তো শ্বশুর বাড়ি আসিনি, আমাকে যে সোফায় থাকতে দিছে এটাই অনেক। অন্য কেউ কিডন্যাপ করলে তো পরিত্যক্ত কোনো বাড়ির রুমে ফ্লোরে মশা মাছির সাথে থাকতে হতো। এর চেয়ে এটাই বেটার ইভান। কি রে, কি বিড়বিড় করছিস? না কিছু না। রাতে যদি পেটের টানে খাবার খেতে মন চায় তো ডাকিস, আমি ঘুমালাম। গুড নাইট। ব্যাড নাইট মানে আমার ঘুম হারাম করে গুড নাইট। ইভানের রিয়েকশন দেখে রাত্রি কিছু না বলে মুখ ভেঙচি কেটে তার মতো ঘুমাতে লাগলো। আর ইভান ফ্লোরে বসে সোফায় হেলান দিয়ে বসে রইল। ইভানের হাতগুলো অনেক ব্যথা করছে সেই দুপুর থেকে বাধা থাকার কারণে। ইভান আর কিছু না ভেবে চোখ দুইটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে এবং শরীর ক্লান্ত থাকায় সে ঘুমিয়ে যায়। রাত প্রায় 1টার সময় খিদের চোটে ঘুম ভেঙে যায় ইভানের। ইভান এদিক সেদিক তাকিয়ে উঠে দাঁড়ায়। ইভান উঠে খাটের দিকে তাকাতেই তার চোখ আটকে যায়। ইভান তাকিয়ে দেখে রাত্রি ঘুমিয়ে আছে আর তার কোমর থেকে শাড়ির কিছুটা অংশ সরে গেছে, যার ফলে স্পষ্টভাবে রাত্রির নাভি ইভান দেখতে পাচ্ছে। ইভান প্রায় 5 মিনিট ধরে রাত্রির কোমরের দিকে তাকিয়ে আছে, যার মধ্যে রাত্রির নাভি এবং তার পাশে থাকা ছোট তিলটা ইভানকে আকৃষ্ট করছে। ইভান খুঁটিয়ে খুঁটিয়ে রাত্রিকে ভালোভাবে দেখতে থাকে। ইভানের বউ হওয়ার জন্য পুরাই পারফেক্ট। ইভান রাত্রির মুখের দিকে তাকিয়ে একটা হাসি দেয়, তারপর রাত্রির কোমরের দিকে তাকিয়ে রাত্রির নাভিতে একটা কিস করে দেয়। বেশ কয়েকটা কিস করার পর ইভান একটা ছোট কামড় বসিয়ে দেয় রাত্রির নাভিতে এবং সাথে সাথে রাত্রি লাফিয়ে ওঠে। রাত্রি উঠতেই দেখে ইভানের মুখ তার কোমরের কাছে। রাত্রির আর বুঝতে বাকি রইল না যে ইভান তার নাভিতে কিস করেছে। রাত্রি তাড়াতাড়ি নাভিটা শাড়ি দিয়ে ঢেকে ফেলে আর ইভানের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়ে বলে, কি রে, তোর সাহস কিভাবে হয় এত রাতে আমার সাথে এমনটা করে?
লুচ্চা ছেলে কোথাকার। খিদে পেয়েছিল তাই আপনাকে ডাকতে এসেছিলাম, কিন্তু এসে চোখের সামনে এত সুন্দর খাবার দেখে নিজেকে সামলাতে পারিনি, তাই একটু টেস্ট করলাম। এক থাপ্পড় দিয়ে না সবগুলো দাঁত ফেলে দিব, লুচ্চা কোথাকার। আগে ভাবতাম তুই অভদ্র, এখন দেখছি সাথে লুচ্চাও। চোখের সামনে যদি বিরিয়ানি থাকে আর সেটা যদি ঢাকা না থাকে তাহলে তো মানুষ খাবেই, তাই না? এখানে আমার কি দোষ? বিরিয়ানি কি নিজ থেকে তোর কাছে গিয়েছিল, নাকি তুই বিরিয়ানির কাছে এসেছিলি? যাক, স্বীকার করলেন যে বিরিয়ানি। বিরিয়ানি আর খাইতে পারলাম কই, টেস্ট করতেই তো কেড়ে নিলেন। কিন্তু একটা কথা বলতেই হয়, বিরিয়ানিটা হেভি টেস্ট ছিল। রাত্রি ইভানের কথা শুনে কি বলবে তা ভেবে পাচ্ছে না। খানিকটা লজ্জা পেয়ে রাগে কটমট করে ইভানের দিকে তাকায়। ইভান রাত্রিকে এভাবে রেগে তাকাতে দেখে ইভান রাত্রিকে উদ্দেশ্য করে বলল, সরি। তোর শরীর গুষ্টি মারি, মনটা চাইতেছে না তোর বিরিয়ানি খাওয়ার ধান্দা সারা জীবনের জন্য মাথা থেকে নামিয়ে দেই। সরি বললাম তো। এই ওয়েট ওয়েট, তুই হঠাৎ এত ভালো হয়ে গেলি কেমনে? তুই আমাকে বলতেছিস সরি? এই কথাটা তোর মুখ থেকে শুনে তো আমি মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ল্যান্ড করলাম। কাহিনী কি বস? কোনো কাহিনী নাই। যে ছেলে ক্ষমা চাইবে না বলে মার খেয়ে আত্মরা হয়েও সরি বলেনি এবং শেষ পর্যন্ত মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে, সেই ছেলে হঠাৎ সরি বলছে? বিষয়টা ভাবতে পারছি না। আমি কি সকালের বিষয়ের জন্য সরি বলছি নাকি? সেটা কখনোই সম্ভব না। আমি ক্ষমা চাইব না। যেখানে পুরো দোষটা আপনার ছিল, তাই থাপ্পড় খেয়েছেন, তাই এই ইভান চৌধুরী কখনো ক্ষমা চাইবে না। আর হ্যাঁ, আমি সরি বললাম পারমিশন না নিয়েই বিরিয়ানিতে মুখ দেওয়ার কারণে। দেখ, আমাকে রাগাবি না কিন্তু, না হলে খুব খারাপ কিছু হয়ে যাবে। এতে রাগার কি আছে? আমি যা বললাম মন থেকে সত্যি কথাই বললাম। যেখানে দোষ করিনি সেখানে ক্ষমা চাইবো কেন? ভেবেছিলাম কাল সকালে তোকে ছেড়ে দিব যেহেতু সরি বলেছিস, কিন্তু এখন এসব শুনে তোর আর ছাড়া পাওয়া হলো না রে। সেটা আপনার বিষয়। বাসায় গিয়েই বা কি করব? তার চেয়ে এখানেই আসি, ভালো আছি। তুই কি রে ভাই, মানুষ নাকি অন্য কিছু? এত মার খাওয়ার পরও বলছিস এখানেই ভালো আছিস, কারণ কি? কারণ আছে একটা। কি? বলা যাবে না, সিক্রেট। তবে একটা বিষয়, এখানে থেকে অনেক ভালো হলো। জীবনের প্রথম এরকম বিরিয়ানি টেস্ট করলাম। তুই তো দেখতেছি ইন্টারন্যাশনাল ক্যারেক্টারলেস, সাথে ইন্টারন্যাশনাল লুচ্চা। এখনই এইটুকুতেই ইন্টারন্যাশনাল লুচ্চা বলছেন? সারা জীবন তো পরেই আছে, তখন কি বলবেন? মানে? না কিছু না, আমার খুব ক্ষুধা পেয়েছে। তো খাইয়ে দেন। তুই একটু আগে যেটা করলি, এর পরও ভাবছিস তুই খাবার পাবি? তোর খাবার নাই। প্লিজ দেন না, খুব ক্ষুধা পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। ইভান বাচ্চাদের মতো অসহায়ভাবে তাকিয়ে অসহায় মুখ করে বলল কথাটা। ইভানের এভাবে তাকিয়ে থাকতে আর এভাবে বলতে দেখে রাত্রির মায়া হয়। তখন রাত্রি বলে, তারপর ইভান খাটের এক সাইডে বসে পড়ে। রাত্রি হাত ধুয়ে এসে টেবিল থেকে খাবার নিয়ে ইভানকে খাইয়ে দিতে কয়েক ঘন্টার আগে না বললি যে মরে গেলেও আমার হাতে খাবি না, তাহলে হঠাৎ আমার হাতে খাইতে চাইছিস? তোর হাব ভাব কিন্তু আমার ভালো লাগছে না। কাহিনী কি? কাহিনী অনেক কিছু, আপনার জানা লাগবে না। খাইয়ে দিবেন কি না সেটা বলেন, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুই খাটে বস, আমি হাত ধুয়ে আসছি। তারপর ইভান খাটের এক সাইডে এসে বসে পড়ে। রাত্রি হাত ধুয়ে এসে টেবিল থেকে খাবার নিয়ে ইভানকে খাইয়ে দিতে লাগে আর ইভান রাত্রির দিকে তাকিয়ে থাকে। দুইজনেরই এক অন্যরকম অনুভূতি হচ্ছে। সম্পর্কটা অন্য কিছু হলে এখানে অন্য কিছু হতে পারত। রাত্রি জীবনের প্রথম
কাউকে খাইয়ে দিচ্ছে। ভাবতেই রাত্রির মনে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। মাঝরাতে একটা মেয়ে একটা ছেলেকে খাইয়ে দিচ্ছে, ভাবতেও এক অন্যরকম রোমান্টিকতা কাজ করে। দুজনের গরম নিঃশ্বাস একে অপরকে এক অন্য অনুভূতির সৃষ্টি করে। ইভান খেতে খেতে বলে, আম্মুর পর এই প্রথম কোনো দ্বিতীয় নারীর হাত থেকে খাচ্ছি। আমি কি পুরো এলাকার মানুষকে খাইয়ে দিই নাকি? সেটা কখন বললাম? তোর কথা দাঁড়াও তো, একটাই বোঝায়। আমার আম্মুর মতো যদি আপনিও সারা জীবন আমাকে না খাইয়ে দেন, হারিয়ে যান যদি? আমি তোকে সারা জীবন কেন খাইয়ে দিতে যাব আর হারিয়ে যাব মানে? তোর কথা কিছুই বুঝতেছি না। আরে এমনি বললাম কথার কথা। আচ্ছা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড বা পছন্দের মানুষ আছে? মানে? আর তুই আমাকে হঠাৎ এইসব জিজ্ঞেস করছিস কেন? চুপচাপ খেয়ে আমাকে উদ্ধার কর। না, এমনি বললাম। আমাদের সম্পর্কটা তো একটু ভালো হয়েছে, তাই জিজ্ঞেস করলাম। এটুকু তো জানতে পারি। ভুলে যাস না, আমি তোর ভার্সিটির ম্যাম। আসছে ম্যাম। কত ম্যাম স্টুডেন্ট, সিনিয়র, জুনিয়র বিয়ে করে সংসার করতেছে। অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? আমি তো আপনার কথার যুক্তি দিলাম। এখন বলুন, বয়ফ্রেন্ড বা পছন্দের মানুষ আছে নাকি আপনার? না, আমি এসব পছন্দ করি না। বাসা থেকে যার সাথে আমাকে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। আমার ভালোবাসা তার জন্যই জমা হচ্ছে, শুধু হালালের সেই দিন তাকে উপহার দেওয়ার জন্য। আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। তবে আপনি আবার ভালোবাসতে জানেন? বাহ! বিষয়টা অবাক করার মতো। তোরে তো আমি। থাক, বাদ দেন। ইভান আর কিছু বলল না। রাত্রি প্রায় সব খাবার ইভানকে খাইয়ে দিয়ে পানি খাইয়ে দিল। তারপর চলে যেতে যাবে এমন সময় ইভান বলে, আমার মুখটা খেয়ে মুছে দিবে? ধুর, এত রাতে আর এসব জ্বালা পারিনি। দাঁড়া, কাপড় নিয়ে আসছি। তারপর রাত্রি একটা কাপড় নিয়ে এসে ইভানের মুখ মুছে দেয়। তখন ইভান আচমকা নিজের ঠোঁট দিয়ে রাত্রির ঠোঁট স্পর্শ করিয়ে দেয়। সাথে সাথে রাত্রি ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। তখন ইভান বলে, একটা কিসের পরিবর্তে একটা থাপ্পড়? বাহ, ভালোই তো। এদিকে আসেন, আরেকটা কিস করে দেই, আপনি আর একটা থাপ্পড় মেরে দিয়েন। তোরে খাবার দেওয়াটাই হলো আমার বড্ড ভুল। শালা, তোর লজ্জা শরম নাই? একটা মেয়েকে যখন তখন যেখানে সেখানে কিস করছিস, লুচ্চা। না জানি হাত খোলা থাকলে তুই আমার কি করতি আজ? কি আর করতাম, বিয়ের আগে বাসরটা করে নিতাম। চল ছাদে যাই। সত্যি? চল। এমনিতেই সারাদিন তুই ঘরের মধ্যে বন্দি আছিস, আর আমরা ঘুম আসতেছে না। চল ছাদে গিয়ে গল্প করি। ঠিক আছে, চলুন। তারপর রাত্রি ইভানকে ধরে ঘরের বাইরে নিয়ে আসে, কারণ ইভান এখনও ভালোভাবে হাঁটতে পারছে না। রুম থেকে বের হতে রাত্রি পাশের একটা রুম খুলে ধাক্কা দিয়ে ইভানকে ভিতরে ঢুকিয়ে দেয়। তখন ইভান বলল, এটা কি হলো? তোকে কি জন্য তুলে নিয়ে আসছি আমি মনে আছে? আর তোকে নিয়ে আমি এত রাত আমি ছাদে যাব ভাবলি কেমনে? ছাদে নিয়ে যাবেন ভালো কথা, কিন্তু এইভাবে ধাক্কা দিয়ে এই রুমে ফেলে দিলেন কেন? আমার ঘুম ধরেছে, আমি ঘুমাবো। কাল আবার ভার্সিটি আছে। আপনারে কি আমি বাধা দিছিলাম? শালা, তোর বিশ্বাস নেই? তুই ঘুমের মধ্যে আবারও যেখানে সেখানে কি না কি করে বসিস। সত্যি বলছি, এবার কিছুই করবে না। তুই যে পরিমাণে লুচ্চা, তোর বিশ্বাস করব তাও আবার আমি? তুই চান্স পেলে সত্যি সত্যি বাসরও করে ফেলতে পারিস। না জানি কত মেয়েকে তুই কি করছিস। আমার চরিত্র তেমন না যে। থাক, আর বলতে হবে না। তোর চরিত্র কেমন তা আমি একদিনে বুঝে গেছি। আমি ঘুমাতে গেলাম, তোর মনটা চাইলে তুইও ঘুমা, না হলে রুমের ভেতরে সব মিলিয়ে
কতগুলো টাইলস আছে তা গুণ। কথাটা বলে রাত্রি রুমটা লক করে দিয়ে তার রুমে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ কালকে আবার তাকে ভার্সিটি যেতে হবে। এদিকে ইভান রুমের ভিতরে ভালোভাবে তাকিয়ে দেখে এই রুমটাও ভালোভাবে সাজানো গোছানো। তারপর ইভান কোনো রকমে খাটের কাছে গিয়ে শুয়ে পড়ে।